নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আপডেট দেবো। তো ভিডিওটা শুরু করি। সবার প্রথমে বলি, গতকাল পাঞ্জাব ভার্সেস উড়িষ্যা ম্যাচ আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি। সেইখানে রেফারির লেভেল এতটাই খারাপ, কি বলবো। গতকাল প্রথমত উড়িষ্যা দলকে হ্যান্ডিক্যাপ করে দিয়েছিল রেফারি আশবিন। রাহুল কেপিকে যেটা রেড কার্ড দেখিয়েছে ওইটা পরিষ্কার, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন রাহুল কেপির মাথা কিন্তু ওই দিকে, বলের দিকে, আর তিনি ভুল করে পা ফেলেছিলেন মার্জিয়াকের পায়ে। পরিষ্কার ওটা আনইনটেনশনাল হয়েছিল। হ্যাঁ, এটা মানছি যে ওটা রেফারি ইয়েলো কার্ড দেখালে আমি ভাবতাম যে না, রেফারি একদম পারফেক্ট কল দিয়েছে, কিন্তু ডিরেক্ট রেড কার্ড। ভাই, আপনি যেই দলকে সাপোর্ট করুন, আইদার মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, একবার ভাবুন তো আপনার যদি দলের কোনো প্লেয়ারকে এই ইনসিডেন্টের জন্য রেড কার্ড দেখাতো, আপনি কি মানতে পারতেন? আমি বলবো রেফারি আশবিন গতকাল খুবই খারাপ ডিসিশন দিয়েছে এবং সেখানেই কিন্তু হ্যান্ডিক্যাপ করে দিয়েছিল উড়িষ্যা দলকে, যেটা আমি মনে করি কোনো অ্যাঙ্গেল থেকে রাহুল কেপিকে রেড কার্ড দেখানো উচিত ছিল না। হ্যাঁ, এটা মানতে পারি, এর আগে যখন রাহুল কেপি কেরালায় খেলতো এবং তখন কেরালা ভার্সেস পাঞ্জাব ম্যাচে লুকা মেচিনকে যেটা ঘুষি মেরেছিল উড়ে গিয়ে, সেটাতে হয়তো রেড কার্ড দেখাতে পারতো, কিন্তু গতকাল ওটা কিন্তু রেড কার্ড কোনো মতেই ছিল না, ইয়েলো কার্ড ছিল। কারণ ইন্টেনশনাল ছিল না, বলে ট্যাকেল করতে গেছিল, বলটা সরে গেছিলো, তার পায়ে এসে গেছিলো, কি করে পাটা তো একবার যখন ফেলছি ফোর্সে তখন তো আমরা সঙ্গে সঙ্গে তুলে নিতে পারি না। তো এটা রেফারির বোঝা উচিত ছিল। প্রথম কলটাই হলো রেফারি আশবিন ভুল দিয়েছে। এইবারে আসি গোল ইনসিডেন্টটাতে। অনেস্টলি বলছি, এই যে ওটা অফসাইড ছিল কিনা, যেটা পেট্রোস গোলটা করেছে উড়িষ্যার বিরুদ্ধে, আমি মনে করি যে আমি আমার ল্যাপটপের পুরো ভালোভাবে গ্রাফিক্স দিয়ে টেনে টুনে সমস্ত ও দিক থেকে চেষ্টা করে আমি এটাই বেস্ট ফুটেজ পেয়েছি। সেইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পেট্রোসের বডিটা আগে করা ছিল, কিন্তু না, পাটা লক্ষ্য করলে বুঝতে পারবেন পা দিয়ে কিন্তু পেট্রোসকে অনসাইড রেখেছিল। এইটা একমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপের যেই মানে দিয়ে আপনার ভিআর দিয়ে দেখাতো না, একদম লম্বা লাইন টেনে হাত বেরিয়েছে না পা বেরিয়েছে, সেটাতে এটা একমাত্র ভালো করে বোঝা যেত, তাছাড়া কিন্তু এটা বোঝা খুবই ডিফিকাল্ট। তাই আমি বলবো এটা কিন্তু রেফারিকে বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া উচিত, কারণ এলগাডোর পাটা দেখুন পরিষ্কার হয়ে যাবে যে ওটা অফসাইড ছিল না অনসাইড ছিল। তো যাই হোক, আমার মনে হয় ওইটা রেফারি 50-50 দেওয়া উচিত ছিল, কারণ খালি চোখে ওই জিনিসটা দেখাটা খুবই ডিফিকাল্ট। তাই আমি আপনাদের কাছে জানতে চাইছি এটা অফসাইড ছিল কিনা, সেটা আমাকে অবশ্যই জানাবেন। রেফারির আবার মনে হয় মান উন্নত করা উচিত, খুবই জঘন্য রেফারিং হচ্ছে। এইবারে বলি, মোহনবাগানের জন্য ভেরি পজিটিভ নিউজ। আমি আগেও বলেছিলাম যে আশিস রায়ের ইঞ্জুরি এমন কিছু সিরিয়াস নয় এবং অনিরুদ্ধ থাপা তিনি হয়তো মোহনবাগানের হয়ে কেরালার বিরুদ্ধে ম্যাচ খেলতে পারবেন। তো আমি আরও একবার কিন্তু সেটাই বলছি, আশিস রায় তার কিন্তু ইঞ্জুরিটা অতটা সিরিয়াস নয়। আশিস রায় তিনি রিহ্যাব করছেন। আমি জানি মুহূর্তে মলিনা রিস্ক নিতে চাইছে না আশিস রায়ের ইঞ্জুরি যাতে লং না লেগে যায়, সেই জন্যই আমি এইটুকুনি কনফার্ম বলবো যে এর পরের ম্যাচে আশিস রায় প্লেইং 11-এ থাকার সম্ভাবনা 30% আর দীপেন্দু রাইট ব্যাক খেলার সম্ভাবনা 70%। তাই আমি মনে করি আশিস রায়কে হয়তো সাব বেঞ্চে রাখবে, কিন্তু স্টার্টিং দীপেন্দুকেই দেবে। তো আশিস রায়ের জন্য কিন্তু গুড নিউজ। অনিরুদ্ধ থাপার জন্য আমি নিউজ অনেকদিন আগে দিয়েছিলাম যে অনিরুদ্ধ থাপা, তার জন্য কিন্তু ভালো নিউজ, থাপা আস্তে আস্তে সুস্থ হচ্ছে এবং আমি এইটুকুনি শিওর থাপাকে কিন্তু আমরা কেরালার বিরুদ্ধে সাব বেঞ্চে দেখতে পারি এবং আমি অবাক হব না যদি কেরালার বিরুদ্ধে প্লেইং 11-এও থাকে। তো অনিরুদ্ধ থাপার জন্য পজিটিভ নিউজ। আমি মনে করি অনিরুদ্ধ থাপা সাব বেঞ্চে থাকবে অবশ্যই কেরালার বিরুদ্ধে। অনিরুদ্ধ থাপা আসায় আমার মানে স্বস্তি ফিরল যে ভাই মোহনবাগান দলের এইবার আরেকটা গুরুত্বপূর্ণ প্লেয়ার ফিরছে। সাহাল আব্দুল সামাদ, তার জন্য কিন্তু ব্যাড নিউজ, কারণ সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করছেন না, অর্থাৎ সাহাল আব্দুল সামাদের কিন্তু ইঞ্জুরিটা আমার মনে হয় এখনও কিন্তু 10-12 দিন টানবে আরও। এবং আমার খুবই খারাপ লাগে যে সাহাল, তিনি এত ইঞ্জুরি প্রোন প্লেয়ার, প্রচুর ইঞ্জুরি লাগে সাহালের, প্রচুর। যেমন নেইমার সেরকম সাহালও কিন্তু নেইমারের মতো বল হোল্ড করে খেলতে পছন্দ করেন, যার জন্য সাহালের পিছনে প্রচুর ফাউল হয়। এবং ধর সাহালকে নিয়ে সামান্য ব্যাড নিউজ, আশা করি পুরো ব্যাপারটা বুঝে গেছেন। আশিস আর থাপ্পা কিন্তু এই ম্যাচে খেলবে, মানে পরের ম্যাচে সাব বেঞ্চে থাকবে। সাহাল কিন্তু থাকবে না, গ্রেগ তো থাকবে না, আমি আগেই বলেছি গ্রেগ সাসপেনশন আছে। তাহলে বন্ধুরা এইবারে বলি, কালকের অর্থাৎ 12ই ফেব্রুয়ারির ম্যাচেই আমরা জানতে পেরে যাবো যে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হবে কি হবে না। কারণ 12ই ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়া, এবং আমরা জানি এফসি গোয়ার কিন্তু রেকর্ড মুম্বাইয়ের গ্রাউন্ডে খুবই খারাপ। সেইখানে যদি এফসি গোয়া ম্যাচটা ড্রও করে তাহলে কিন্তু এটুকুনি কনফার্ম ধরে নিন মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হচ্ছে। আর যদি এফসি গোয়া হেরে যায় তো কোনো কথাই নেই। তাহলে কালকের অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মুম্বাই সিটি এফসি ভার্সেস এফসি গোয়া ম্যাচই ডিসাইড করে দেবে যে এই বছর লিগ চ্যাম্পিয়ন কে হবে। যদি এফসি গোয়া জেতে তাহলে কোনো ব্যাপার নয়, মোহনবাগানকেও জিততে হবে। আর যদি এফসি গোয়া ড্র করে বা হারে
সিজনটা মোহনবাগানের পুরোপুরি প্রায় 95% কনফার্ম হয়ে যাবে। তো দেখা যাক কালকের ম্যাচটা কি হয়, আমি প্রচুরই এক্সাইটেড আছি। তাহলে বন্ধুরা এইবারে বলি, গ্রেগ স্টেওয়ার্ট তার সঙ্গে কি মোহনবাগান আর কন্ট্রাক্ট এক্সটেনশন করবে না? কারণ গ্রেগ স্টেওয়ার্ট তার কিন্তু চুক্তি মোহনবাগানের সঙ্গে শেষ মে 31, 2025, অর্থাৎ 3টে মাস সময় আছে গ্রেগ আর মোহনবাগানের মধ্যে চুক্তি। তো এইবারে বলি, গ্রেগ স্টেওয়ার্টকে কি মোহনবাগান ছেড়ে দেবে? কারণ গ্রেগ স্টেওয়ার্ট তার বর্তমান বয়স 34, মার্চ মাসে গ্রেগ স্টেওয়ার্ট কিন্তু হয়ে যাবে 35-এর, এবং গ্রেগ স্টেওয়ার্ট এর পরের সিজন শেষ হতে 36-এর হয়ে যাবে। অর্থাৎ গ্রেগ স্টেওয়ার্টকে কি মোহনবাগান রেখে দেবে? কারণ এই সিজনেও গ্রেগ স্টেওয়ার্ট প্রচণ্ড ইনজুরি পেয়েছে এবং গ্রেগ স্টেওয়ার্ট তার বয়সটাও একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং আমরা সবাই জানি মোহনবাগান কিন্তু এমন একটা দল যে প্লেয়ারদের মায়ায় জড়িয়ে রাখে না, এবং সেই জন্যই মোহনবাগান চ্যাম্পিয়ন বস। মোহনবাগান প্রত্যেক বছর আইএসএল ফাইনাল বা আইএসএল এর লিগ শিল্ডের 1 নম্বর 2 নম্বরেই থাকে। তার কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু অত ইমোশনাল নয় এই মুহূর্তে। যেই প্লেয়ার একটু অফ ফর্ম বা যেই প্লেয়ার একটু খারাপ মনে তাকে কিন্তু ছেটে দেয়। তবে ব্যাপারটা গ্রেগ স্টুয়ার্টের কথা বলছি। গ্রেগ স্টুয়ার্ট এই বছর মোহনবাগানের জন্য অনবদ্য ফুটবল খেলেছে। তবে আমি আগেও বলছি গ্রেগ স্টুয়ার্টের কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর আছে। তো ম্যানেজমেন্টের কি গ্রেগ স্টুয়ার্টকে রাখা উচিত হবে? সেটা আমি চাই আপনারা আমাকে কমেন্টে জানান, এবং সেই কমেন্টের স্ক্রিনশট কিন্তু আমি মোহনবাগান সুপার জায়েন্ট অফিসিয়াল মেলে কিন্তু মেল করে জানাবো। তাই আমি চাই গ্রেগ স্টুয়ার্টকে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ করতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।